আন্তর্জাতিক রাজনীতি আর বিশ্ব অর্থনীতির খেলাগুলো মানে মাঝে মাঝে এতই অদ্ভুত হয় যে রীতিমতো হলিউডের স্পাই থ্রিলারকেও হার মানায়। একদম, বা তার চেয়েও বেশি চমকপ্রদ বলতে পারেন। তাই তো, মানে একটু ভেবে দেখলে বোঝা যায়, ধরুন মধ্যপ্রাচ্যের কোনো একটা জায়গায় হয়তো একটা রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্ত নেওয়া হলো, আর তার জেরে হাজার হাজার মাইল দূরে ইউরোপের কোনো একটা সাধারণ পরিবারের ঘরের হিটার বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। হ্যাঁ, ঠিকই, চেইন রিয়াকশনটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাইট। তো আজকের আমাদের এই গভীর বিশ্লেষণের মূল ভিত্তি হচ্ছে রিকার্ডো মার্টিন্সের একটা খুব দারুণ বিশ্লেষণধর্মী রিপোর্ট। হ্যাঁ, যেটাই মার্চ মাসেই প্রকাশিত হয়েছে, ইউরোপস এনার্জি গ্যাম্বল। তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে বিশ্বায়নের এই যুগে কোনো ঘটনাই আর আলাদা বা বিচ্ছিন্ন নয়। একদমই তাই। মানে জ্বালানি বা এনার্জি নিরাপত্তা বলতে আমরা তো সাধারণত বুঝি পাইপলাইন বা তিলের ব্যারেল, কিন্তু এর শেকড় যে ভূ রাজনীতির একদম গভীরে কতটা শক্তভাবে গেঁথে আছে, সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। ঠিক আছে, আসলে ঘটনাটা ঠিক এমনই। ইউরোপের ক্ষেত্রেও ব্যাপারটা তাই ঘটেছে। তারা যখন রাশিয়ান জ্বালানি থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল, তখন তারা ভেবেছিল তারা হয়তো স্বাধীন হয়ে যাচ্ছে। কিন্তু টেপসায়ের গবেষণা আমাদের দেখাচ্ছে এই প্রক্রিয়ায় তারা আসলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের আকস্মিক ধাক্কাগুলোর প্রতি নিজেদের চরমভাবে অরক্ষিত করে ফেলেছে। মানে একটা দিক ঠিক করতে গিয়ে আরেক দিকে বিপদ ডেকে এনেছে। একদম। আর এখানে সবচেয়ে ভাবনার বিষয় হল এই কৌশলগত নির্ভরতার ফলে ইউরোপের ভূ রাজনৈতিক কর্তৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, সেটা কিভাবে? মানে যখন কোনো দেশকে তাদের নিজেদের টিকে থাকার জন্য বা শক্তির জন্য বারবার বাইরের কোনো দেশের ওপর নির্ভর করতে হয়, তখন আন্তর্জাতিক অঙ্গনে তাদের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা কমে যায়। এর সবচেয়ে বড় বিপদটা কি জানেন? সেটা হলো লেনদেন ভিত্তিক কূটনীতি, বা যাকে ইংরেজিতে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বলে, সেটা খুব সাধারণ একটা বিষয় পরিণত হয়। এই ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন, মানে সাধারণ মানুষের চোখে এটা ঠিক কেমন দেখায়? খুব সহজ ভাষায় বললে, আন্তর্জাতিক সম্পর্কগুলো তখন আর কোনো নীতি, নৈতিকতা বা আদর্শের উপর চলে না। তখন হিসাবটা হয়ে যায়, আমি তোমাকে এই সুবিধা দেব, বিনিময়ে তুমি আমাকে কতটা তেল বা গ্যাস দেবে। ওহ, মানে পুরোটাই একটা গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ, কে কাকে কতটা চাপে ফেলতে পারে তার উপর ভিত্তি করে লেনদেন হয়। মানবাধিকার বা বৈশ্বিক নীতির মতো বিষয়গুলো তখন পেছনের সারিতে চলে যায়। ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে যৌথ সামরিক অভিযান পরিচালিত হল, তার ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। হ্যাঁ, আর আমরা জানি এই হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি করিডোর। রাইট। প্রতিদিন বিশ্বে প্রায় 20% তরল হাইড্রোকার্বন এই সরু পথ দিয়েই পারাপার হয়। আর এই পথ যখন বাধাগ্রস্ত হয়, তখন তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিশ্ববাজারে তেলের দাম তো হু হু করে বেড়েইছেই। কিন্তু যে ডেটাটা দেখে আমি রীতিমতো চমকে উঠেছি, তা হলো ইউরোপে গ্যাসের দাম মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 50% লাফিয়ে বেড়েছে। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য লাভ। কয়েকদিনের মধ্যে গ্যাসের দাম 50% বেড়ে যাওয়া যে কোনো শক্তিশালী অর্থনীতির জন্যই একটা বিশাল বড় ধাক্কা। বিশেষ করে এমন একটা সময়ে যখন ইউরোপ এমনিতেই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। আর ঠিক এই জায়গাটাতেই পুরো বিষয়টা একটা থ্রিলারের মতো মোড় নেয়। কারণ সময়টা খেয়াল করুন, 2026 সালের এপ্রিলে হাঙ্গেরি নির্বাচনে ঠিক পরেই কিন্তু ইউরোপীয় কমিশন রাশিয়ান জ্বালানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার একটা প্রস্তুতি নিচ্ছিল। রাইট, তাদের তো একটা বড় প্ল্যান ছিল। হ্যাঁ, কিন্তু এই হঠাৎ আসার সংকটের পর তাদের এই পরিকল্পনা কি আদৌ টিকবে, নাকি পরিস্থিতি সামাল দিতে তারা নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হবে? এই প্রশ্নটাই এখন ব্রাসেলসের করিডোরে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। আমরা যদি একে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব যে আসল লড়াইটা সরাসরি আমদানি নয়। মানে অনেকেই হয়তো একটা সাধারণ হিসাব কষে ভাবতে পারেন যে ইউরোপ তো উপসাগরীয় দেশগুলো থেকে খুব বেশি তেল সরাসরি আমদানি করে না। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী সেটা ইউরোপের মোট আমদানির মাত্র 5% মতো, প্রতিদিন প্রায় 0.53 মিলিয়ন ব্যারেল। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই তো আমারও ছিল। সরাসরি আমদানি যদি এতই কম হয়, তাহলে হরমোজ প্রণালীতে জাহাজ আটকে যাওয়ার কারণে ইউরোপে গ্যাসের দাম 50% বাড়ার পেছনের লজিকটা আসলে কি? এর পেছনে লজিকটা হলো বিশ্ববাজারের জটিল সরবরাহ চক্র।
বিষয়টা এভাবে ভাবুন, বিশ্বের তেলের বাজারটা হলো একটা বিশাল সুইমিং পুলের মতো। আপনি যেখান থেকেই পানি তুলুন না কেন, পুরো পুলের পানির স্তর কিন্তু কমে যাবে। আচ্ছা, দারুণ একটা অ্যানালজি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল এখন ডিসকাউন্টে বা বেশ কম দামে চলে যাচ্ছে এশিয়াতে, বিশেষ করে চীন ও ভারতে। এটা একটা বিশাল বাজার, আর রাশিয়া সেই বাজারটা ধরে ফেলেছে। বুঝতে পারছি। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো তাদের তেল এখন পাঠাচ্ছে ইউরোপে, যাতে ইউরোপে রাশিয়ার যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করা যায়। এখন হরমুজ প্রণালীতে যখন জাহাজ চলাচল বিঘ্নিত হল, তখন উপসাগর থেকে ইউরোপে যাবার ওই তেলের সাপ্লাই চেনটা মাঝপথে আটকে গেল। ও বাপরে, তার মানে? এর ফলে ইউরোপকে এখন মরিয়া হয়ে বিশ্ববাজারের অন্যান্য উৎস থেকে চড়া দামে বিকল্প তেল ও গ্যাস খুঁজতে হচ্ছে। অর্থাৎ ইউরোপকে এমন একটা বৈশ্বিক বাজারে টিকে থাকা লড়াই করতে হচ্ছে যেখানে সরবরাহের পরিমাণ হঠাৎ করে খুব সীমিত হয়ে গেছে। কিন্তু তাদের চাহিদা আকাশচুম্বী। একদম তাই। একটু থামুন, এই জায়গাটাতে আমার একটা বড় খটকা লাগছে। যুক্তরাজ্যের মতো এত বড় একটা অর্থনীতির দেশ, তাদের কাছে মাত্র কয়েকদিনের মজুদ কেন থাকবে? তারা কি আগে থেকে কোনো ব্যাকআপ প্ল্যান করে রাখেনি? ইউরোপের অন্যান্য দেশের মতো তাদের কি বিশাল কোনো গ্যাস স্টোরেজ নেই? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। আসলে যুক্তরাজ্যের এই দুর্বলতার পেছনের কারণটা কাঠামোগত। মানে জার্মানি বা ইটালির মতো মহাদেশীয় ইউরোপের দেশগুলোর বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যাস স্টোরেজ ফ্যাসিলিটি আছে। কিন্তু যুক্তরাজ্য কয়েক বছর আগে খরচ কমানোর জন্য তাদের সবচেয়ে বড় স্টোরেজ ফ্যাসিলিটিটা বন্ধ করে দেয়। তারা মূলত জাস্ট ইন টাইম সাপ্লাই চেইনের উপর নির্ভর করে। মানে ওই দিন আনে দিন খায় অবস্থার মতো? অনেকটা তাই। অর্থাৎ তাদের দরকারি গ্যাসের বড় একটা অংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি হিসেবে জাহাজে করে আসে, আর তারা সেটার সাথে সাথে ব্যবহার করে। আর এই আমদানিকৃত এলএনজির 1/5 আসে কাতার থেকে। ও, বুঝতে পেরেছি। আর কাতার থেকে আসা সেই এলএনজি জাহাজগুলোকে তো ওই হরমুজ প্রণালী হয়েই আসতে হবে। একদম তাই। এখন হরমুজে যখন জাহাজ আটকে আছে, তখন যুক্তরাজ্যের কাছে নতুন করে গ্যাস পৌঁছাচ্ছে না, আর তাদের স্টোরেজও নেই যে সেখান থেকে কয়েক মাস চালিয়ে নেবে। যার কারণে তারা মাত্র কয়েকদিনের নোটিশে একটা ভয়াবহ সংকটের মুখে পড়ে গেছে। এটা তো একটা দুঃস্বপ্নের মতো। ইউরোপীয় নেতাদের পর্দার আড়ালে সবচেয়ে বড় উদ্বেগটা ঠিক এখানেই। জার্মানি, বেলজিয়াম এবং ইটালি কিন্তু এরই মধ্যে জরুরি আলোচনা শুরু করে দিয়েছে। তারা খুব ভালো করেই জানে, সাধারণ মানুষের ঘরে যখন এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে, তখন রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। রাস্তায় বিক্ষোভ শুরু হতে পারে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মুশকিল হলো, ইউরোপীয় কমিশন এখনও বিশাল অঙ্কের সরকারি অর্থব্যয়ের মাধ্যমে গ্রাহকদের এই মূল্যবৃদ্ধি থেকে বাঁচানোর বিপক্ষে অবস্থান করছে। কিন্তু কেন? এটা তো অদ্ভুত লজিক। সাধারণ মানুষের তো বিল দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে। সরকার যদি এখন হাত গুটিয়ে বসে থাকে, তাহলে তো এমনিতেই রাস্তায় দাঙ্গা বেঁধে যাবে। ব্রাসেলস কি এই ঝুঁকিটা বুঝতে পারছে না? ব্রাসেলস ঝুঁকিটা বুঝতে পারছে, কিন্তু তাদের হাত পাও একরকম বাধা। বিষয়টা এত সরল নয়। আচ্ছা। আসলে ইউক্রেন সংঘাতের পর ইউরোপে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল, তারা সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাতে চায় না। ধরে নিন, সরকার যদি এখন প্রচুর টাকা বাজারে ছাড়ে বা ভর্তুকি দেয়, তবে সাময়িকভাবে হয়তো মানুষের কষ্ট কমবে, এনার্জি বিলটা তারা দিতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে এই অতিরিক্ত টাকার কারণে জিনিসপত্রের দাম হুহু করে বাড়তে থাকবে, যাকে আমরা মূল্যস্ফীতি বলি। আর এই অর্থনৈতিক চাপের সবচেয়ে বড় রাজনৈতিক ফলাফল কি হতে পারে জানেন? কি? এমন সব রাজনৈতিক দলের উত্থান যারা সস্তা জনপ্রিয়তা খোঁজে বা জনতুষ্টিকারী কথা বলে। ইউরোপের মূলধারার রাজনীতিকরা এই ভয়টাই পাচ্ছেন। তারা দেখছেন অর্থনৈতিক অসন্তোষ কিভাবে সমাজকে বিভক্ত করে ফেলে এবং উগ্র রাজনৈতিক মতাদর্শকে উস্কে দেয়। মানে একদিকে গেলে বাঘ, অন্যদিকে গেলে কুমির। একদিকে ইউরোপ যখন এই মজুদ সংকট, মূল্যস্ফীতি আর রাজনৈতিক সমীকরণ মেলাতে দিশেহারা, তখন এই পুরো পরিস্থিতির উল্টো দিকে রাশিয়া কিন্তু নিজেদের ঘুঁটি খুব সাবধানে এবং নিখুঁতভাবে সাজাচ্ছে। হ্যাঁ, রাশিয়া মোটেও চুপ করে বসে নেই। আমরা যদি রিপোর্টের পরের অংশে যাই, সেখানে দেখছি ৯ মার্চ ভ্লাদিমির পুতিন সরকারি কর্মকর্তা ও জ্বালানি নির্বাহীদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে তিনি বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি ও সাপ্লাই চেইন বিঘ্নিত হবার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন ঠিকই, কিন্তু সাথে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে রাশিয়া নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অংশীদারদের জন্য পুরোপুরি প্রস্তুত।
এই বার্তাটা খুবই তাৎপর্যপূর্ণ। রাশিয়া আসলে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ইউরোপের বাজার তাদের জন্য সংকুচিত হয়ে আসছে। তাই তারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের পূর্বমুখী নীতি বা স্ট্র্যাটেজিক শিফটকে আরও ত্বরান্বিত করছে। এই যে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস রপ্তানি বৃদ্ধির বিষয়টা, এটা তারই একটা বড় প্রমাণ। রাশিয়া মূলত পশ্চিমা বিশ্বকে বুঝাতে চাইছে যে তোমরা আমাদের একঘরে করার চেষ্টা করলেও বিশ্ব অর্থনীতিতে আমাদের জ্বালানির বিকল্প এত দ্রুত তৈরি করা সম্ভব নয়। আমরা আমাদের নতুন ক্রেতা ঠিকই খুঁজে নেব। এখানে পুতিনের একটা অদ্ভুত চাল আমরা দেখতে পাই। মানে খেয়াল করে দেখুন, একদিকে তিনি এশিয়ার বাজার বাড়াচ্ছেন, অন্যদিকে ইউরোপের জন্য তিনি কিন্তু দরজাটা একটু খোলা রেখেছেন। হ্যাঁ, ঠিক তাই। তিনি বলছেন তারা গ্যাস দিতে প্রস্তুত, কিন্তু শর্ত হল কোনো প্রকার রাজনৈতিক সুবিধাবাদ বা পলিটিক্যাল অপরচুনিজম চলবে না, এবং সম্পর্ক হতে হবে দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে। এখান থেকে আমার মনে একটা বিশাল বড় প্রশ্ন জাগছে। কিরকম? মানে ইউরোপ এখন আক্ষরিক অর্থে দুই দিকে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। একদিকে তারা যদি নিজেদের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তাদের এই বর্তমান জ্বালানি সংকটে ঢুকতে হবে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আগুন ধরিয়ে দিতে পারে। একদম সত্যি। অন্যদিকে তারা যদি এই সংকট সামাল দিতে চুপচাপ রাশিয়ার কাছে ফিরে যায় এবং তাদের শর্ত মেনে নেয়, তবে ২২ সাল থেকে মস্কোর বিরুদ্ধে তারা যে শক্ত রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছিল তা পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটা তো এক ধরনের লুজ লুজ সিচুয়েশন। তারা যেদিকেই যাক, হার তাদের অবাধিত। চমৎকার বলেছেন। এটি আসলেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্নের জন্ম দেয়। কারণ রাজনীতি আর রূঢ় বাস্তবতার সংঘাতটা ঠিক এখানেই সবচেয়ে প্রকট হয়ে ওঠে। রিকার্ডো মার্টিন্স তার এই গভীর বিশ্লেষণের শেষ দিকে খুব দারুণ একটা কথা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি মনে করিয়ে দিয়েছেন যে বড় বড় রাজনৈতিক স্লোগান দিয়ে তো আর খালি গ্যাস সিলিন্ডার ভরানো যায় না। আপনি আন্তর্জাতিক মঞ্চে যতই আদর্শের কথা বলুন না কেন, দিনের শেষে সাধারণ মানুষের ঘরের আলো জ্বলবে কি জ্বলবে না, কনকনে শীতে ঘর গরম থাকবে কি থাকবে না, সেটা নির্ধারণ করে এই নির্মম ভূরাজনীতি। রাইট। সাধারণ মানুষ যখন শীতে কষ্ট পাবে, তখন তারা জানতে চাইবে না সরকার কোন দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা শুধু চাইবে তাদের ঘরটা যেন গরম থাকে। একদম খাঁটি কথা। এই পুরো আলোচনা থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেলাম যে আজকের বিশ্বব্যবস্থা কতটা নিবিড়ভাবে পরস্পরের সাথে যুক্ত। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে নেওয়া একটি সামরিক সিদ্ধান্ত বা সংঘাত কিভাবে হাজার হাজার মাইল দূরে লন্ডনের কোনো এক সাধারণ পরিবারের ঘরের হিটিং বিল বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য ডমিনো এফেক্ট। আর সেই হিটিং বিলের চাপ ইউরোপের রাজনীতিতে অস্থিরতা তৈরি করে, যা আবার পরোক্ষভাবে মস্কোর রাজনৈতিক ক্ষমতার সমীকরণকে নতুন করে সাজাতে সাহায্য করে। এই যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার চেইন রিয়াকশন, এটা সত্যিই অভাবনীয়। আর এই চেইন রিয়াকশনই হল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা। ইউরোপীয় ইউনিয়ন একটা সময় হয়তো ভেবেছিল যে তারা শুধু আইন, নীতি আর চুক্তি দিয়ে তাদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু শক্তির এই রূঢ় বাস্তবতায় তাদের সেই হিসাব নিকাশ অনেকটাই উল্টে গেছে। জ্বালানি যে কেবল একটা কেনা বেচার পণ্য নয়, এটা যে আন্তর্জাতিক ক্ষমতার অন্যতম বড় একটা হাতিয়ার, সেটা আজকের এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা ইউরোপের বর্তমান এনার্জি ক্রাইসিস, তার পেছনের কারণ এবং এর বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ফলাফল সম্পর্কে একটা খুব পরিষ্কার ধারণা পেলাম। তবে আজকের এই আড্ডার একেবারে শেষে এসে একটা বিষয় আমার মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, সেটা কি? আজকের আলোচনা থেকে আমরা দেখলাম যে রাশিয়া নামক একটি একক দেশের জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েল থেকে বেরিয়ে আসতে গিয়ে ইউরোপ বিশ্ববাজারের অন্যান্য সংকটের কাছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কাছে কতটা ভয়াবহভাবে জিম্মি হয়ে পড়েছে। তা তো বটেই। তাহলে আমাদের একটু ভেবে দেখা দরকার, ভবিষ্যতে যখন এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব, সবুজ শক্তির বা গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে, তখন আসলে কি হবে? সোলার প্যানেল তৈরি বা বিশাল বিশাল ব্যাটারির জন্য প্রয়োজনীয় লিথিয়াম, কোবোল্টের মতো খনিজ উপাদানের জন্য যদি তাদের আবারও নির্দিষ্ট কিছু দেশের উপরই নির্ভর করতে হয়, তবে কি ১ দশক পর আমরা ঠিক একই ধরনের আরেকটি নতুন ফাঁদের গল্প শুনব? এটা সত্যি একটা বিশাল ভাবনার বিষয়। এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রেখে গেলাম।
তথ্যের আদ্যোপান্ত অনুসন্ধান নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করছি।